স্বাগত জানাচ্ছি কৃত্তিবাস সমরেশ যাত্রার এই সংখ্যায় আপনাদের স্বাগত। প্রথমে সম্পাদকীয় শতাব্দী পেরিয়ে তাকে ফিরে দেখা। জন্ম এবং শৈশব ঢাকায় অতিবাহিত হলেও সুরতনাথের পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসা 47-এর রাইটের আগেই দাদার কর্মস্থল নৈহাটিতে পাঠিয়ে দেওয়া হয় কিশোর সুরতনাথকে। লেখাপড়া ছাড়া সবকিছুতেই উৎসাহ ছিল তার। বাঁশি বাজানো, অভিনয় করা, ছবি আঁকা সবেতেই তার আগ্রহ ছিল। তাই ছাপা অক্ষরের বিধিবদ্ধ পড়াশোনা আর স্কুলের চৌহদ্দি ছেড়ে পাড়ি দিয়েছিলেন জীবনের বড় স্কুলে। তার ঘনিষ্ঠ বন্ধু এবং পরবর্তীতে আত্মীয় দেবশঙ্কর মুখোপাধ্যায় সুরত নামের ইতি ঘটিয়ে সমরেশ নামটি দেন। সমরেশও নির্দ্বিধায় গ্রহণ করেন। ভাগ্যিস সমরেশ বললেই ভেসে ওঠে বড় বড় চুলের আলো আধারের রৈখিক সম্পাতে উদ্ভাসিত এক উজ্জ্বল মুখ, দুরন্ত ডানপিটে খামখেয়ালি কিংবা বহিমিয়ান। সমরেশের ক্ষেত্রে প্রতিটি বলা যায়। সে অর্থে ডানপিটে হয়তো ছিলেন না, পারিবারিক সূত্রে আঁকা গান গাওয়ার প্রতি একটা ঝোঁক ছিল ছোট থেকেই। নিজে বলছেন কাব্যিক টান, আর সেই টানের কারণেই রবীন্দ্রনাথের অনধিকার প্রবেশ গল্পের প্রায় অনুকরণে একটি গল্প লিখে ফেলেন। পরবর্তীতে গঙ্গাপাড়ের চটকলের বস্তি অধ্যুষিত জীবনযাত্রার মধ্যে তিনি যেন পান আরো মহৎ এক শিক্ষা। খুব কাছ থেকে দেখলেন মানুষের রোজকার দ্বন্দ্ব সংঘাত। রাজনৈতিক অর্থনৈতিক সংগ্রামের সময় তখনও আসেনি, কিন্তু যারা প্রতিদিন মার খেতে খেতে সমাজের চোখে অপাঙ্ক্তেয় হয়ে যায়, তাদের ভিতরের বেঁচে থাকার আনন্দটুকুই ধারণ করলেন তিনি। শত যন্ত্রণার মধ্যে লড়াইয়ের এই প্রেরণাটুকু হয়ে রইল জীবনের একমাত্র রসদ। 1954 সালে কুম্ভ মেলায় যান আর সেখানের মানুষ চোরের সঙ্গ লাভে কালকুটের জন্ম হয়। সমরেশ বসু যখন কালকুট ছদ্মনাম গ্রহণ করলেন, নিজের দুই নামের সত্তাকে বিষয় শৈলীতে পৃথক করতে প্রয়াসী হলেন। কালকুটে রচনায় রঙ্গ রহস্য প্রিয়তা, তন্ময় বৈরাগ্য, নিয়তিবাদ এবং অনেকটা বাউলিয়া মনের রসস্ফূর্তি। সমরেশ বসুর কঠিন কর্কশ বাস্তবতা ধর্মী রচনার থেকে একেবারেই পৃথক। কালকুটের চরিত্রগুলি কুয়াশাচ্ছন্ন, তারা শূন্যে ভ্রাম্যমান কিংবা মহাকাব্যিক। সমরেশ বসুর চরিত্ররা রক্ত মাংসের গন্ধ ছড়িয়ে বেঁচে থাকা বা বাঁচতে চাওয়া মানুষ, অথচ তিনি লিখছেন একই কালে একই উপলক্ষে দুই ভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে দুই নামে লিখিত ভিন্ন স্বাদের উপন্যাস। সমরেশ মানে বহু ধারায় ধাবিত এক অস্থির জীবনের নাম। সমরেশ মানে জীবনের অদেখা মন্ত্র অনুসন্ধানের নাম। বিবিধ চড়াই উতরাই পেরিয়ে সাহিত্য, কলা আর শিল্পের জন্য নিবেদিত যে প্রাণ, তার নাম সমরেশ। এক জীবনে হয়ে উঠেছিলেন সাহিত্য সায়ক, সৃষ্টিশীলতার বিশ্বে এক বিশাল মহিরুহ, যার শালপ্রাংশু ছায়ায় ছড়িয়ে পড়েছিল জীবন পদাতিকের ব্যাকুল বিচরণে। তারই জন্মশতবর্ষের প্রাক্কালে তাকে আবার স্মরণ করা হলো এবারের কৃত্তিবাসের আজকের পাতায়। প্রথমে কৃত্তিবাস মেগাতে প্রথম পর্বে থাকছেন সমরেশ স্ত্রীর চোখের স্বামী, লিখেছেন অমিত্রসূদন ভট্টাচার্য। প্রেম বিবাহ দারিদ্র বস্তি, পিটোপিটি, 4 সন্তান, সংগ্রাম, সংসার সংকট, শেষে একদিন সব শেষ। প্রায় 4 দশকের দাম্পত্য জীবন কাটিয়ে সাহিত্যিক সমরেশ বসু তার গৌরীকে হারালেন। বুলবুল, বাচ্চু, বাবলু, মানু তাদের প্রিয় মাকে হারালো। 1960 সালের মার্চ মাস
জরাইকেলা থেকে স্ত্রী গৌরীকে দীর্ঘ চিঠি লিখছেন সমরেশ। জরাইকেলা যেতে হয় রাউরকেল্লায় এসে। সমরেশ লিখছেন, রাউরকেল্লায় বেশ ভালো কেটেছে। প্রেমেন্দার স্ত্রীকে খুব ভালো লেগেছে। ফিরে গিয়ে তোমাকে নিয়ে একদিন ওদের বাড়িতে যেতে হবে। বৌদিকে তোমার খুব পছন্দ হবে। দুজনের মধ্যে অনেক মিল। বৌদি শেষ পর্যন্ত আমার কোঁচাও কুঁচিয়ে দিয়েছে। প্রেমেন্দার বড় ছেলেটিও বেশ ভালো। চিঠি যেদিন লিখছেন তার পরদিন সকালেই নিকটবর্তী কোনো গভীর জঙ্গল সফর। তার উত্তেজনার লেখার পরতে পরতে কাল রাত পোহালেই যাওয়া। আর বেশি কিছু লিখলাম না। বুলবুলের শরীর আশা করি ভালো। বাচ্চু আমার কথা মনে রেখেছে তো? বাবলুর শরীর খুব ভালো নয়, কেবলই যেন সাইকেল নিয়ে না ঘোরে। মানু নিশ্চয় ভালোভাবে পাশ করেছে। আমার অনুপস্থিতির কষ্ট ছাড়া আর সব দিক থেকেই তোমাদের কুশল কামনা করি। তোমরা সকলে আমার স্নেহনীয়। আনু পেট ভরে খায় তো? মানুকে একটা চিমটি, বাকি তিনজনকে তিনটি ছোট্ট ঘুষি। ইতি সেই একই তোমার অশেষ জ্বলন পূরণের নিমিত্তের ভাগী সমরেশ। এ চিঠি 1960 সালের, অর্থাৎ পত্রপ্রাপকের মৃত্যুর 20 বছর আগে। 4 সন্তানাদি নিয়ে স্বামী স্ত্রীর এই যে ভালোবাসা, তা এই 6 দশকের মধ্য পর্বেই একেবারে আকস্মিক ওলটপালট অর্থশূন্য হয়ে যায়। গৌরীর চেনা জানা পুরো পৃথিবীটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। অথচ ইতিপূর্বে কোথাও কখনো দাম্পত্যের বিপর্যয়ের তেমন ইঙ্গিতের অবকাশ মাত্র ছিল না। প্রথমে বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, শুধু প্রেমের আবেগজনিত মিল নয়, জীবনের লক্ষ্য ও আদর্শেরও একটা মিল এই যুবক যুবতী পরস্পরের মধ্যে খুঁজে পেয়েছিল। পৃথিবীতে প্রেম কোনোদিনই বয়সের বাধা মানেনি। গৌরী 3 বছরের বড় ছিল সমরেশের চেয়ে। তাতে প্রেমও আটকায় না, সংসারেও সমস্যা হয় না। দুজনেই দুজনকে ভালোবেসেছে হৃদয় দিয়ে, স্পর্শ দিয়ে। বিবাহের পর অল্প সময়ের মধ্যে সমরেশের 4টি সন্তানের মা হতে পেরে গৌরী গর্বিত। অসম্ভব দারিদ্র্য গৌরীর সংসারকে কখনো ক্লান্ত করতে পারেনি। প্রথম আমলে সমরেশের জীবনে যে অসহনীয় দারিদ্র্য আমরা দেখেছি তা সমগ্র বাংলা সাহিত্যে একান্তই দুর্লভ। কলকাতার নিকটবর্তী শহরতলিতে বাস করেও তাকে মেঝেতে বসে দোয়াত কলম দিয়ে গল্প লিখতে হয়েছিল। আগে তার সংসারের টুকরো টুকরো ছোট ছোট কয়েকটি গল্প বলি। হ্যাঁ, গল্পই। গৌরীর সমগ্র দাম্পত্য জীবনটাই আগাগোড়া একটা গল্পের। দুঃখে সুখে, বিপদে বিষাদে, দারিদ্র্যে সংগ্রামে, মিলনে বিরহে সে যেন সমরেশ বসুরই এক অলিখিত উপন্যাস। প্রথম দাম্পত্য জীবন আতপুরে বাঙালি বস্তিতে ভাড়া করা টালির ঘরে, বলতে গেলে 1.5 খানা ঘর। সামনে 1 ফালি বারান্দা, পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে একটা টিন দিয়ে আলাদা করা। বাথরুম পায়খানার সব ব্যাপার তেমন ভাবে না বলাই ভালো। ঘরে 6টি প্রাণী, কিন্তু তখন 5। ট্রেড ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি করার কারণে সমরেশ তখন জেলবন্দি। পৃথিবীতে হ্যাঁ, গল্পই। সমরেশ গৌরীর সমগ্র দাম্পত্য জীবনটাই আগাগোড়া একটা গল্পের। দুঃখে সুখে, বিপদে বিষাদে, দারিদ্র্যে সংগ্রামে, মিলনে বিরহে
সে যেন সমরেশ বসুরই এক অলিখিত উপন্যাস। প্রথম দাম্পত্য জীবন আতপুরে বাঙালি বস্তিতে ভাড়া করা টালির ঘরে, বলতে গেলে দেড়খানা ঘর, সামনে এক ফালি বারান্দা, পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে একটা টিন দিয়ে আলাদা করা। বাথরুম পায়খানার ওসব ব্যাপারে তেমন ভাবে না বলাই ভালো। ঘরে 6টি প্রাণী, কিন্তু তখন 5। ট্রেড ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি করার কারণে সমরেশ তখন জেলবন্দি। পুজোর আগে প্যান্ডেলে কয়েক ঘন্টার জন্য ঘরে আসার অনুমোদন পাওয়া গেছে। ছেলেমেয়েরা আনন্দে দিশেহারা। বাবা যে কেন জেলে সে তাদের কাছে সবটুকুই অজানা। তাদের উচ্ছ্বাসের সঙ্গে মায়ের চাপা আনন্দ তারা অনুভব করে। ছেলে মেয়েদের আদর মায়ের সঙ্গে অনেক কথা হয়ে যায় ওই অল্প সময়ের মধ্যে। তারপর পুলিশ এসে বলে, যেতে হবে, সময় হয়ে গেছে। জেলবাস পর্বেই প্রথম উপন্যাস লেখেন উত্তরঙ্গ। নবকুমারের তখন সবে অক্ষর জ্ঞান হয়েছে। সে দেখলে একটা নতুন বইয়ে তার বাবার নামা ছাপা। সে কথা বিস্ময়ে মাকে জানাতে মা বলেছিলেন, বাবলু, তুমি কি জানো না তোমার বাবা একজন লেখক? যে মা চিরকাল তুই বলেন ছেলেকে, তিনি আজ কেমন এক অন্য স্বরে কথাগুলো বললেন। তুমি কি জানো না তোমার বাবা একজন লেখক? বইয়ের নাম ছাপা হওয়া মানে তিনি একজন লেখক। অর্থাৎ বাবা শুধু বাবা নন, তিনি লেখক সমরেশ বসু। ঘরে চড়ে কথা বলা ভাই বোনদের পক্ষে নিষিদ্ধ ছিল। বাবা এখন লিখছেন, সুতরাং 4 ভাই বোনের বলতে গেলে ঠোঁটে নিষেধের আঙুল। সকালে স্নান করে লিখতে বসা, তারপরে খাওয়া দাওয়া সেরে কিছুটা গা গড়িয়ে নিয়ে দুপুর 3টে থেকে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত একটানা লেখা। ঘরে বাতি জ্বালার পর সমরেশ কখনো লিখতেন না। জেল থেকে বেরোবার পর ইচ্ছাপুর গান ফ্যাক্টরি আবার চাকরি দিতে রাজি ছিল, কিন্তু অনেকগুলি শর্তে বন্ডে সই করে তবে চাকরি মিলবে। সমরেশের দ্বিধা ছিল। দ্বিধা যাই থাক, যতই থাক, সমরেশের সিদ্ধান্ত। গৌরী এ বিষয়ে যে মতামত দেবে সেটাই সে এক বাক্যে মেনে নেবে। দ্বিধা ছিল সমরেশের, কিন্তু কিছুমাত্র দ্বিধা ছিল না গৌরীর দিক থেকে। এত ভাবাভাবির কি আছে? তুমি লেখক, তুমি লিখবে, সারা জীবন কাগজ কলম ভরিয়ে তুমি শুধু লিখে যাবে। যত কষ্ট, যত দারিদ্র থাক, সে আমার ব্যাপার, সে আমি সামলাবো। তুমি লেখক, তুমি লিখে যাবে। তোমাকে সংসারের কথা ভাবতে হবে না। পরের অধীনে 10টা 5টা চাকরি তোমাকে করতে হবে না। সংসারের গৌরীর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বন্দুক তৈরির কাজে যোগ না দিয়ে বাগানে ফুল ফোটাবার মতো মনের আনন্দে সাহিত্য সৃজনে একান্তভাবে মনোনিবেশ করলেন সমরেশ। ফলে প্রথম পর্যায়ে মাস মাহিনা অর্থ ব্যতি রেখে সংসারের দারিদ্র্যের চাপ বাড়ল। শুধু রান্নাঘর সামলানো নয়, ছোট ছোট ছেলে মেয়েগুলোর দেখাশোনার দায় দায়িত্ব একা গৌরী। সমরেশের লেখার পরিমাণ স্বভাবতই বাড়ল। সেই সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পুত্র কন্যাদের নীরবতা। কেউ জোরে কোনো কথা বলবে না, নিজেরা পড়ো। বাবা লিখছে। মায়ের করা আদেশ ছিল 4টি ফুটফুটের ওপর, তবে ছোটটা তখন খুবই ছোট। দস্যিপনা ততই বেড়ে চলেছে। স্কুলে, পাঠশালায় যাওয়া আসা তো প্রতিদিন আছে। গঙ্গার ধারে রোজ 2 মাইল পথ হেঁটে হেঁটে ফেরা। রিক্সা তখন তাদের কল্পনা ও সাধ্যের বাইরে। আর প্রতি শনিবার হেডমাস্টার সব ছেলে মেয়েকে নিয়ে যেতেন গঙ্গার জোয়ার ভাটা দেখাতে। বাবার লেখা গঙ্গা পড়ার আগে বাচ্চাগুলোর গঙ্গা চেনা হয়ে গেছে। ভূত সেজে রাত্রে পাড়া প্রতিবেশীকে ভয় দেখানো 3 ভাই বোনের দস্যিপনার অন্তর্গত ছিল। আমার লেখার বিষয় স্ত্রীর চোখে সমরেশ। তা সেই স্ত্রী, সেই গৌরীর পরিচয়টাও আগে ভাগে একটু জেনে নেওয়া তো প্রয়োজন। শান্তিনিকেতনের সঙ্গে বুলবুলের সম্পর্ক তো কম দিনের নয়। এই তো
এই তো মাস দু তিন আগে বুলবুল তাদের মা গৌরী দেবীকে ঘিরে একটা অনুষ্ঠান করলো শান্তিনিকেতনে। তারও কিছুদিন আগে সমরেশ বসুর জন্ম শতবর্ষে বুলবুলের আয়োজিত অনুষ্ঠানে সমরেশ বসু সম্পর্কে কিছু বলার জন্য আমি আহত হয়েছিলাম। বুলবুলের অজানা ছিল না যে সমরেশ বসুর সঙ্গে আমার দীর্ঘকালের একটি প্রীতি পরিচয় ছিল, মূলত দেশ পত্রিকার সূত্রেই সে পরিচয়ের সূত্রপাত। দেশের পাতায় বছরের পর বছর ওর লেখার নিচে বা পরের পাতায় আমার লেখা ছাপা হয়েছিল। সমরেশ দাম আমার লেখালেখি পছন্দ করতেন বলেই ওর মহানগর পত্রিকায় আমাকে দিয়ে একাধিক লেখা লিখিয়েছিলেন। মহানগরের পূজা সংখ্যাতেও আমাকে লিখতে হয়েছিল। সমরেশ দা পূর্বপল্লীতে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন। সে কোথাও বুলবুলের অজানা ছিল না। বুলবুলের ভাই নবকুমারও আমাকে বরাবরই দাদা বলে গ্রহণ করেছে। সে বিলেতে মস্ত বড় ডাক্তার হলেও বাবার ভালোবাসার মানুষদের সে ভালোবাসতে জানে, সম্মান করতে জানে। সাহিত্যে এখন সে নিজেই এক সম্মানীয় ব্যক্তিত্ব। শান্তিনিকেতন সমরেশ দাকে সম্মান করত এখন নবকুমারকেও। পাঁচ ভবন শিক্ষাক্ষেত্রে সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দিলেন নবকুমার বসু। এ সম্মান শঙ্খদা পেয়েছিলেন, সুভাষ মুখোপাধ্যায় পেয়েছিলেন বিশ্বভারতীর কাছ থেকে। এই নবকুমার দেবকুমারদের বস্তির ঘরে বাস করে বড় হতে হয়েছিল। বাবা লেখক, তিনি লেখেন। তিনি মাস মাহিনা চাকরি করেন না, তিনি লিখে দুটো পয়সা পান। সেই পয়সায় টেনে টনে কোন রকম ছেলেদের মুখে অন্ন জোটে। ঘর বাহির সব কিছুই গৌরীকে সামলাতে হয়। বাবা মাকে চিঠিতে লেখে, ছেলেগুলোকে একটা একটা ঘুষি দিলাম, তা সেই ছেলেগুলো গুন্ডা হবে না? মাও কমিউনিস্ট পার্টির লড়াকু সদস্য, যেমন স্বামী তার তেমনি স্ত্রী। একটা ঘটনা বলি, গৌরীর কনিষ্ঠ পুত্রের বয়ানি মনে পড়ছে দাদা। ক্লাস 3 আর আমি 1-এ পড়ি তখন। স্কুলে যাওয়ার আগে স্নানের জল পাড়ার কলে ভাঁজা দিয়েছি। কলে জল আসার আগেই গোলমাল করলেন পাড়ারই এক মহিলা। জল আসার পর আমাদের সুযোগ আসা সত্ত্বেও দেখা গেল সেই মহিলা আমাদের হটিয়ে জল ভরেই চলেছে। স্কুলের দেরি হচ্ছে। দাদা রাগে ফুঁসতে মার খাচ্ছে গিয়ে জানালো আমাদের বালতি সরিয়ে দিয়েছে, স্নান করতে দিচ্ছে না। উনুন থেকে কড়া নামিয়ে রেখে মা কলতলায় এসে হাজির। সেই মহিলা তখনও জল নিচ্ছেন। দু একটা কথা কাটাকাটি, ছেলেরা স্কুলে যাবে, আপনার আগে বালতি রেখেছি ইত্যাদি। মহিলার কি বিমরতি ধরেছিল, হঠাৎ বলে বসলেন, এটি কি বাবার কল? ব্যাস, মুহূর্তের মধ্যে গৌরী বসুর চোখে বোধহয় পৃথিবী পাণ্ডুর হয়ে উঠেছিল। বিদ্যুৎ ঝলকে উঠল মাথায়। কি বাবা তুলে কথা? পথেও হাঁকবো, চোখও রাঙাবো। ঠোঁটের ওপর দাঁত চেপে আঁচল কোমরে টান। আরো 5টা লোকের সামনেই মহিলার চুলের গোছা ধরে এক হ্যাঁচকা টানে এবং সপাটে গালে এক থাপ্পড়। উল্টে পড়লেন মহিলা কলের সামনে জল কাদা মাটিতে। সঙ্গে সঙ্গেই কোমরে এক লাথি। এবার দেখ কল কারুর বাবার কিনা। আরেকটিও কথা না। এক হাতে বালতি আর এক হাতে আমাদের দু ভাইয়ের দুখানা সরু কবজি ধরে মা বাড়িতে ফিরে এলেন। এই লড়াইয়ের মানসিকতা নিয়েই সমরেশের সংসারটাকে সচল করে রেখেছিলেন গৌরী। শ্যামনগর থেকে নৈহাটিতে উঠে আসা হয়েছে। সমরেশের লেখালেখি এগিয়ে চলেছে, ধীরে ধীরে প্রতিষ্ঠা বাড়ছে। লেখালেখির সূত্রেই উপার্জনও একটুও হচ্ছে। এদেশে কোনো লেখক 2-5-10 খান বই লিখে কত টাকাই বা উপার্জন করতে পারে। সমরেশের অমৃত কুম্ভের সন্ধানে বইটি ছবি করছে বোম্বের বিমল রায়। রাজেন তরফদারও গঙ্গায় শুটিং শুরু করেছে। একটু একটু করে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। গৌরী হেডমিস্ত্রি, রাজমিস্ত্রি
ইঞ্জিনিয়ার, প্লাম্বার কি নয়। তবে পাকা বাড়ি ওঠার আগে টালির ঘরেই সমরেশকে ঘরের মেঝেতে বসে লেখালেখি চালিয়ে যেতে হয়েছিল। গরমকাল, চাল তেতে উঠেছে, দরদর করে ঘামতে ঘামতে সমরেশ লিখে চলেছে। বলতে গেলে সারাদিন লিখতে লিখতে মাঝে মাঝে রান্নাঘরে উঠে এসে গৌরীকে লেখা পড়ে শোনান। গৌরী হাতা খুন্তি নাড়তে নাড়তেই শুনতেন এবং মতামত শোনাতেন। গৌরীর অসামান্য গৃহিণীপনাও সমরেশকে সমরেশ রূপে প্রতিষ্ঠিত করতে সবটুকু সহায়তা করেছিল। সংসারের সমস্ত ঝক্কি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন গৌরী, যাতে তার লেখক স্বামী নির্ঝঞ্ঝাটে নিজের লেখালেখির কাজ চালিয়ে যেতে পারেন। তবুও বাড়ি করার সময় মাঝে মধ্যেই স্বামী স্ত্রীতে এক আধটা রাউন্ড ঝগড়া হয়ে যেত। নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলেন স্বামীর স্বার্থে গৌরী, অথচ গৌরী ছিলেন আশ্চর্য এক প্রতিভাময়ী নারী। গান ছিল তার প্রাণ, এবং সেই গানের সূত্রেই তিনি যে একজন বড় সংগঠক তারও প্রমাণ তিনি রেখে গেছেন। সমরেশ গৌরীর 4 ছেলে মেয়ে এবং 2 পুত্রবধূ। সমরেশ গৌরীর প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসায় আদৌ কোনো ফারাক ছিল কিনা নির্দেশ করা কঠিন, তবু পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনায় সমরেশ অপেক্ষা গৌরীর প্রতি তাদের অন্তরঙ্গ আবেগ ভালোবাসাটা ছিল বুঝি কিছু বেশি। তার প্রমাণ আমাদের গৌরী বসু বইটি, যার সম্পাদনা বুলবুল বসু ও নবকুমার বসুর। বইটির নাম দেওয়া যেতে পারত একটি অবগুণ্ঠিত প্রতিভা। মাকে নিয়ে লিখেছেন নবকুমার, বুলবুল লিখেছেন মায়ের কথা, আর দেবকুমার বসুর রচনার শিরোনামে সকল দুঃখের প্রদীপ। বুলবুল নবকুমার অনেক কথা বলেছে, আবার অনেক কথা বলতে কুণ্ঠিত দেখেছে, কিন্তু দেবকুমার মায়ের পরিণত বয়সের প্রচ্ছন্ন দুঃখ গোপন রাখেননি। মায়ের মর্মান্তিক দুঃখ, যন্ত্রণা, বেদনা, আঘাত মা মুখে প্রকাশ না করলেও যে জ্যেষ্ঠ পুত্র, তার পক্ষে তা মেনে নেওয়া খুব একটা সহজ ছিল না। পিতা সমরেশ বসু তথাপি কোনো অনৈতিকতার কারণে মায়ের শোক পুত্র মেনে নিতে পারেনি। জ্যেষ্ঠ পুত্রের বেদনার কথায় পরে আসব, তার আগে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কিছু কথা বলি। জীবনের খুঁটিনাটি ঘটনা, তবু তাই দিয়েই বোঝা যায় গৌরী কিভাবে স্বামীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। বিশিষ্ট কমিউনিস্ট নেতা সমরেশ গৌরীর বিবাহ পর্ব থেকেই অগ্রজ বন্ধু গোপাল বসু। অগ্নিকন্যা গৌরী বসু প্রবন্ধে গোপাল বসুর মন্তব্যে গৌরীর যে উদার উজ্জ্বল ভূমিকা বা আত্মত্যাগ আমি লক্ষ্য করেছি, তাতে ওর প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে যায়। এই সবই সে লেখক সমরেশের শিল্পী জীবনের স্বার্থের কথা ভেবেই করেছিল। বুদ্ধি, বিচক্ষণতা এবং স্বার্থত্যাগের ভেতর দিয়ে এগিয়ে সে সমস্ত প্রতিকূল অবস্থাকে কাটিয়ে সে তখন শুধু সমরেশকে লেখক সমরেশ বসু হিসেবে বিকশিত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। দারিদ্র তখনও জীবন জুড়ে ঘিরে রয়েছে। কলকাতা থেকে ফিরতে সমরেশের সেদিন রাত্রি হয়েছিল। ঘরে ঢুকেই বুড়ি একটা জরুরি কথা, আনন্দবাজার থেকে আমাকে বলছেন ওখানে চাকরি নেওয়ার কথা। আমি করব ঠিক বুঝতে পারছি না। গৌরী সঙ্গে সঙ্গে সমরেশের মুখের কথা খসতে না খসতেই বললেন, না, চাকরি তোমার করা চলবে না, তোমাকে বড় লেখক হতেই হবে। চাকরি নিলে তুমি সবসময় লেখা নিয়ে থাকতে পারবে না। বলেছিলেন তোমাকে বড় লেখক হতেই হবে, আমি আর কিচ্ছু জানি না। হারিকেনের লালচে আলোয় গৌরীর মুখে অহংকারের এক অদ্ভুত উদ্ভাস সমরেশ সেদিন দেখেছিলেন। গৌরী ইচ্ছে করলেই মস্ত বড় একজন সঙ্গীত শিল্পী হতে পারত, কিন্তু তার বদলে সে সমরেশ বসুর স্ত্রী হতে চেয়েছিল, যে হবে সাহিত্যের এক সেরা সাধক। গৌরীর গানে মুগ্ধ হয়ে গণ্যমান্য বহু সঙ্গীত শিল্পী গৌরীর
অনুরক্ত ছিলেন। গুণীরা গুণীর কদর বোঝে। তার সঙ্গে চিঠিপত্রের যোগাযোগ ঘটে কালীপদ পাঠক, রমেশ বন্দ্যোপাধ্যায়, শৈলজারঞ্জন মজুমদার, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়। কে নয়, সঙ্গীত সম্রাজ্ঞী ইন্দুবালার সঙ্গে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। গৌরীকে লেখা ইন্দুবালার একটি চিঠি। মা, সেদিন তুমি আমার গান গিয়ে আমার আশ্চর্য করে দিয়েছ। মনে হলো সেই যুগের ইন্দুই গাইছে। অসীম ঈশ্বর দত্ত ক্ষমতা তোমার। তবুও সমরেশের জন্য নিজে কখনো শিল্পী হয়ে উঠতে চাননি। বয়সে গৌরী 3 বছরের বড়, তবুও বিবাহের 18 বছর পরেও স্বামীর প্রতি প্রেম ছিল নির্ভেজাল, অটুট। 1960 সালে দিল্লি থেকে স্ত্রীর পত্র। তাজমহল দেখে মন মোটেই ভরল না। সত্যি, তুমি না থাকলে এ বেড়ানোর অর্ধেক আনন্দই মাটি। উপযুক্ত সঙ্গী না থাকলে বেরিয়ে ছেলেমেয়েরা মোটামুটি আনন্দই আছে। সব চিঠির শেষেই স্পর্শ কামনা থাকতো। তুমি স্পর্শনীয়, দর্শনাকাঙ্ক্ষী, তবু মেঘ জমে। কোথা থেকে যে কখন কালো মেঘ এসে দেখা দেয়। ছেলে মেয়ে স্ত্রী সবাই একে একে এক মেঘের আধার ঘনিয়ে আসতে দেখেছে। গৌরী তার সব ছেলে মেয়েকে কাছে ডেকে বলেছিলেন, আমি মেনে নিচ্ছি, তোমরা বাবা যা করেছেন তা মেনে নাও। উনি ভুল করলেও তাতেই আমরা মান্যতা দিতে চাই। বড় ছেলে দেবকুমার রায়ের এই বুক ফাটা চাপা দুঃখ সহ্য করতে পারে না, আবার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না। তার যে প্রকাশনা জীবন, সেও মায়ের একান্ত ইচ্ছা ও আগ্রহেরই ফল। খুব অল্প বয়সী মা আমার কানে মন্ত্র পড়ার মতোই বলেছিল, তোকে প্রকাশক হতে হবে। আমি প্রকাশনা জগতে এলে বাবার বই ছেপে প্রাপ্য অর্থ যথাযথ দিতে পারবো। আমার সর্বস্বই উৎসর্গ করেছিলাম বাবার জন্য। মা সব ব্যাপারটা জানতো। তবু 4 বড় বড় ছেলে মেয়ে থাকা অবস্থায় মাকে তীব্র মানসিক আঘাতে পীড়িত করে বাবার এই দ্বিতীয় বিবাহ, তাও নিজের স্ত্রীরই ছোট বোনকে, তাদের প্রিয় ছোট মাসিকে বিবাহ। বিশেষভাবে জ্যেষ্ঠ পুত্র দেবকুমার মেনে নিতে পারেনি। প্রায় শৈশব থেকেই দেব ও মিঠুর গভীর প্রেম চলছিল। সারা নৈহাটিতে জানাজানি হয়ে গেল। বাবা বাচ্চুকে ডেকে বললেন, তুই কি ওকে বিয়ে করবি? হ্যাঁ, তবে রাস্তায় রাস্তায় না, ঘরে নিয়ে এসে প্রেম করবি। তারপর থেকে সপ্তাহে 2 দিন বাড়ির চিলে কোঠায় প্রেম জমলো বাচ্চু ও বিঠুর। পিতার এই সব অনুমোদনে কিছুমাত্র সমর্থন ছিল না মায়ের। প্রথমে রাগ এবং শেষে কাউকে কিছু না বলে ঘর ছেড়ে চলে যাওয়া। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর মায়ের বাপের বাড়ি থেকে অভিমানী মাকে উদ্ধার করে আনা হয়। জানা গেল, ছেলেকে অন্যায়ভাবে প্রশ্রয় দেওয়ার অপরাধে বাবার বিরুদ্ধে মা জিহাদ ঘোষণা করেছে। একদিন নানা দিক থেকে বাবার কানে এসেছিল ছেলে একটি মেয়েকে নিয়ে নৈহাটির যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে ও প্রেম করছে। এতদিন পর মায়ের কানে এলো তার কনিষ্ঠতম বোনটির সঙ্গে তার স্বামীকে আজকাল যত্রতত্র দেখা যাচ্ছে। পুত্রের ভাষায়, দীর্ঘ সময় বাবার শ্বশুর বাড়িতে সময় কাটাচ্ছে ছোট শালিটির সঙ্গে। পুত্র জানাচ্ছে, নিজের স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ কোনো মহিলা কি মেনে নিতে পারে? সহ্য শক্তিরও একটি সীমা আছে। সবচেয়ে বড় কথা হলো যে মানুষটা মায়ের স্বামী এবং খুবই ছোটবেলার প্রিয়তম বন্ধু, সেই মানুষের এটা কোন রূপ? গৌরী সমরেশকে বলেছিলেন, যদি কিছু ঘটেই থাকে তাহলে মেয়েটিকে যথাযোগ্য সম্মান দিয়ে তাকে বিয়ে করে ঘরে তোলাই উচিত।
গৌরীর শোক যন্ত্রণার আঘাত কারোর পক্ষেই সহ্য করা কঠিন ছিল। গৌরীর যে শোক তা কি তার স্বামী অনুভব করেছিল, কিন্তু উপায়ান্তর ছিল না। গৌরীকে সব মেনে নিতে হয়েছিল, কিন্তু মন তো কখনো মানে না। গৌরী মাঝে মাঝে কবিতা লিখত। কবিতা কখনো মিথ্যে কথা বলতে পারে না। সমরেশের নূতন বিবাহের পর স্বামীর এক জন্মদিনে, সেটা ছিল 25শে অগ্রহায়ণ 1373 রবিবার, গৌরী বসু জন্মদিনে এমন একটি শিরোনাম দিয়ে একটি কবিতা লিখেছিলেন। কবিতাটি দাঁড়ি দাঁড়ি কমা জিজ্ঞাসা উদ্ধৃতি চিহ্ন সহ যথাযথ উদ্ধৃত করছি। জন্মদিনে সাগরের বক্ষ ভেদি জেগে ওঠে ধরিত্রী, পলি পরে দিনে দিনে আসে কত যাত্রী, কিবা আসে যায় তাতে সাগরের। জন্মদিনে শোনো কথা অন্তরের, হৃদয়ের পাপড়িগুলি ধীরে ধীরে মেলি, মহৎ সাহিত্য পথে দ্রুত যাও চলি। এই কবিতায় গৌরী তার স্বামীকে যা যা বলতে চান সবই বলেছেন। সেই সমরেশ তার গৌরীকে হারালেন 1980 সালের 11ই জুলাই। বড় মেয়ে বুলবুলের কথা দিয়ে আমার কথা শেষ করি। মায়ের মৃত্যুর কয়েকদিন পরেই নৈহাটির বাড়িতে ফোনে খবর এলো, বাবা শাম্ব উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। হায় রে, কি ভবিতব্য! এই খবরটা যে শুনলে সব থেকে বেশি খুশি হতো, আনন্দিত হতো, বাবা তাকেই খবরটা দিতে পারল না। নিয়ে নিচ্ছি কৃত্তিবাসেরই সংখ্যায় সমরেশ যাত্রা নিয়ে নিচ্ছে একটা ছোট্ট সংবাদ বিরতি। রাত 10:30টায় আবার ফিরে আসবো গুঞ্জনন বুলবুল বসুর একটি কথোপকথন। সঙ্গে থাকুন কৃত্তিবাস।